নমস্কার প্রিয় দর্শক, সময় সময় চ্যানেলের হালচাল অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে এতদিন আমাদের সহযোগিতা করে যাচ্ছেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছেন, ফলো করছেন, সেই জন্য আপনাদের ধন্যবাদ। যারা করেননি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে আমাদের পেজ ফলো করবেন। তো প্রিয় দর্শক, আজকে হালচাল অনুষ্ঠানে একটু অন্যরকম বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। বিষয়টা হচ্ছে সরকারি স্কুলে শিক্ষকের অভাব এবং অন্যান্য সমস্যা। এটা বরাক উপত্যকা সহ গোটা অসমেই বর্তমানে দেখা যাচ্ছে যে শিক্ষকের ছাত্রের অনুপাতে শিক্ষক কম, এবং এসব কারণে সরকারি স্কুলে এখন বিরাট সমস্যা হচ্ছে। ছাত্রছাত্রীদের পাঠদানে হাই স্কুল, হায়ার সেকেন্ডারি লেভেলে এই সমস্যাটা খুব প্রকট হয়ে দেখা দিয়েছে এখন, এবং দীর্ঘদিন থেকে প্রায় 5-7 বছর থেকে এই সমস্যা এত বেশি ঘনীভূত হয়েছে যে সরকার যদি পদক্ষেপ না করে এদিকে, তাহলে সমূহ বিপদের আশঙ্কা। এটা প্রজন্মের জন্য একটা বিপদ। নতুন প্রজন্মের যে শিক্ষা দানের যে ব্যাপারটা আছে, সেটার জন্য একটা বিপদ আগামীতে হতে পারে। আপনারা সবাই জানেন যে আমাদের যে নিউ এডুকেশন পলিসি এনইপি অনুযায়ী 2020 এনইপি, সেটা অনুযায়ী ছাত্র এবং শিক্ষকের অনুপাত 30:1, অর্থাৎ 30 জন ছাত্রের জন্য একজন শিক্ষকের দরকার। এবং সেটা অর্থনৈতিক দিক দিয়ে অনগ্রসর যে এলাকাগুলো রয়েছে, অথচ যেখানে প্রচুর ছাত্র রয়েছে, পড়ুয়া রয়েছে, সেখানে এই রেশিওটা হচ্ছে 25 জন ছাত্রের জন্য একজন শিক্ষক। তো সেটা তো মানা হচ্ছেই না, এবং সে লক্ষ্যে খুব অপ্রিয় সত্য কথা হলো সরকার, অসম সরকার বিশেষ করে, সেদিকে কতটুকু গুরুত্ব দিচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। বিভিন্নভাবে বলা হচ্ছে যে এই সমস্যা সেই সমস্যা রয়েছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, কিন্তু শিক্ষক নিয়োগ হচ্ছে না। বরাক উপত্যকায় এমন স্কুল রয়েছে যেখানে 2200 জন শিক্ষকের বিপরীতে মাত্র 17 জন শিক্ষক কাজ চালাচ্ছেন। পরিস্থিতিটা আপনারা বুঝেন, কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে শিক্ষাদান চলছে। তো সেটার খুব জলদি সমাধান সূত্র যদি বের করা না হয় এবং শিক্ষক নিয়োগ না করা হয়, তাহলে শিক্ষার যে অবনতি, শিক্ষাদানের যে অবনতি হবে, সেটা আপনারা অনুমান করেন। এই যে সমস্যাটা রয়েছে, এর পাশাপাশি আর একটা বড় সমস্যা আপনারা সবাই দেখছেন, যে ভালো ভালো স্কুল বিল্ডিং গুলো ভেঙে ফেলা হচ্ছে। বরাক উপত্যকাতে কাছাড় জেলাতেই অনেক স্কুল রয়েছে, আমরা কোনো বিশেষ স্কুলের নাম করছি না, আপনাদের আশেপাশে আপনারা দেখতে পারবেন কোনো ভালো স্কুল, যে স্কুলে হয়তো আজ থেকে 10 বছর আগে কোনো একটা ভালো বিল্ডিং তৈরি করা হয়েছিল, এবং এটা পরিকল্পনা অনুসারেই তৈরি করা হয়েছিল, কিন্তু সেই বিল্ডিংটা ভেঙে ফেলা হয়েছে। বলা হচ্ছে এখানে মাল্টি স্টোরিড বিল্ডিং হবে, এবং এখানে নতুন শিক্ষা নীতি যেটা সে অনুযায়ী প্রচুর সুবিধা এখানে রাখা হবে, ইত্যাদি ইত্যাদি। তো সেগুলো বলা হলেও এখন বাস্তব সমস্যাটা হচ্ছে, এমন অনেক স্কুল আছে যেখানে স্কুল বিল্ডিং ভাঙার ফলে ছাত্রছাত্রীরা যে পাঠদান, যে নিয়মিত ক্লাস সেগুলো এখন বন্ধ, কিংবা অন্য কোনো স্কুলে, পার্শ্ববর্তী স্কুলে রিমেডিয়াল একটা ইমার্জেন্সি বেসিসে এই ক্লাসগুলো করা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, অনেক স্কুলে সেই রোস্টার চালু করেছে, একদিন সপ্তাহে 3 দিন করে, তারপরে এরকম করে অল্টারনেট ওয়েতে এখানে স্টুডেন্টরা স্কুলে যাবে, যার ফলে স্টুডেন্টরা এখন স্কুলে যাওয়ার যে একটা সিস্টেম ছিল, সকালে সবাই স্কুলে যাওয়া, সেখানে শিক্ষকরা পাঠ নেবেন, পাঠ দেবেন, পড়াশোনা হবে, পড়াশোনার সঙ্গে সঙ্গে অন্যান্য বৌদ্ধিক চর্চার, বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা, একটা শৈক্ষিক একটা পরিবেশের মধ্যে থাকা, সেগুলো এখন ছাত্রছাত্রীদের সামনে এখন নেই বললেই চলে। প্রায় 2 বছর থেকে এই প্রবণতা জারি রয়েছে অসমে, এবং
আমাদের চারপাশে এরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো সেটা ভালো স্কুল বিল্ডিং ভেঙে ফেলা এটা কোন নীতির অঙ্গ সেটা বোঝা যাচ্ছে না। অনেক কোটি কোটি টাকার ফান্ড আসছে এবং সংশ্লিষ্ট পূর্ত বিভাগ বা অন্য কোনো বিভাগ সেগুলো দায়িত্বে থাকছেন, কন্ট্রাক্টর ঠিকাদাররা থাকছেন, তারা স্কুল ভেঙে ফেলছেন, পড়ার কথা কেউ চিন্তা করছে না। অথচ সরকারি নতুন শিক্ষানীতি অনুযায়ী শিক্ষা সর্বোপরি। তো এই যদি পরিস্থিতি থাকে, এখন আমার 2200 জন 3000 স্টুডেন্টের বিপরীতে 30 জন টিচার, 2000 স্টুডেন্টের বিপরীতে 17 জন টিচার, এরকম যদি পরিস্থিতি বহাল থাকে, তাহলে পরিস্থিতি আগামীতে এই যে প্রজন্ম, বর্তমানের প্রজন্ম, ধরুন আজকের থেকে 4-5 বছরের মধ্যে যে প্রজন্ম মাধ্যমিক দিয়ে উচ্চতর শিক্ষার জন্য বেরিয়ে গেছে স্কুল থেকে, বা যারা বেরোবে, তাদের সামনে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারা একবার ভাবুন। এখানে হয়তো আমার আপনার ঘরেরই ছেলেমেয়েরা পড়াশোনা করছে এবং সমস্যাটা আমাদের সবার। তো সেই একটা ব্যাপারকে চলছে, এই যে বললাম আপনার শিক্ষকের অভাব এবং স্কুল ভেঙে ফেলা। এর পাশাপাশি একটা প্রশ্ন উঠছে যে অসমে বিজেপি সরকার আসার পর, সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর, এখানে স্কুল ম্যানেজিং কমিটিগুলো নতুন পুরনো কমিটিগুলো ভেঙে নতুন কমিটি তৈরি করা হয় এবং বেশ ঢাকঢোল পিটিয়ে এবং বলা হয় যে একটা ব্যতিক্রমী ভাবে এবার স্কুল পরিচালনা সমিতি গঠন করা হবে এবং পরিচালনা সমিতির উপরে অনেক দায়িত্ব থাকবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই যে স্কুল বিল্ডিং ভেঙে ফেলা ইত্যাদি ক্ষেত্রে স্কুল কমিটির কোনো ওজোর আপত্তি টিকছে না, এবং সেই সঙ্গে স্কুলের যে শিক্ষকের অভাব ইত্যাদি ক্ষেত্রেও স্কুলের যে ম্যানেজিং কমিটি, পরিচালন সমিতি, তার কর্মকর্তাদের বক্তব্য টিকছে না। তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে তাহলে এরকম কমিটি বানানো হয় কেন? কেন একটা গাইডলাইন্স দেওয়া হয় যে এই গাইডলাইন্সে দেখা যায় যে কমিটির যিনি সভাপতি থাকবেন তিনি, বা যে বডিটা থাকবে সেটার অনেক ক্ষমতা থাকবে, আর সাধারণ সম্পাদক হিসেবে স্কুলের সাধারণত যে নিয়ম অনুযায়ী স্কুলের প্রধান শিক্ষক বা অধ্যক্ষই থাকে। তো দেখা যাচ্ছে যে শুধু সরকারি শ্রুতলিপি অনুসরণ করেই চলতে হচ্ছে। এই যদি পরিস্থিতি থাকে, তাহলে শিক্ষার অবনতি ছাড়া উন্নতি হওয়া কোনোভাবেই সম্ভব নয়। অথচ একটা সময় স্কুল ম্যানেজিং কমিটির একটা স্বাধীন, একদম সমান্তরাল একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল। সেই ক্ষমতাগুলো এখন নেই। অনেকে বলেন যে অধিকার কেড়ে নিতে হয়, কিন্তু কেড়ে নিতে গেলে হয়তো অনেক ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, সরকারের সঙ্গে সংঘাত ইত্যাদি ইত্যাদি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেহেতু সরকার আমাদেরই নির্বাচিত সরকার এবং আমাদের যে যারা নির্বাচিত জনপ্রতিনিধিরাই সরকারের একটা অঙ্গ, তো সেক্ষেত্রে জনতার মতামতের গুরুত্ব আগামীতে বাড়বে এবং স্কুল ম্যানেজিং কমিটিগুলোর ওজোর আপত্তি যেগুলো থাকবে সেগুলো সরকার মনোযোগ সহকারে বিবেচনা করবে। এই আশা রেখে আজকের হালচাল অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। নমস্কার।